যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। টেনশনে আসলে সবাই আছে, দেশের যত সমর্থক আছে ক্রিকেটকে ভালোবাসে তারা প্রত্যেকেই আছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা সেই দোলাচলে আসলে কেউই থাকতে চায় না। একটা সিদ্ধান্ত সবাই জানতে চায়, এদিকে বিপিএল একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। চাইলে বলা যেতে পারে যে অঘটন দেখেছি আমরা প্লে অফ রাউন্ডে। সব কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই স্টুডিওতে। আমাদের সাথে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। আপনার সাথে লাস্ট শোতে কথা হয়েছিল এবং সেখানে আমি প্রত্যাশা করেছিলাম যে পরের দিন যেদিন আপনার সাথে কথা বলবো সেদিন বিশ্বকাপ ইস্যুতে আমরা কোনো সমস্যা নিয়ে কথা বলবো না, সমাধান হয়ে যাব। আদৌ হয়নি। লিটন গতকাল পাল্টা কোয়েশ্চেন করেছে যে আমরা জানি কি না আসলে বিশ্বকাপ হবে কিনা। আপনি জানেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা? ধন্যবাদ কণা, গুড মর্নিং। আমি নিজেও জানি না বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা। আর লিটনের যে প্রেস কনফারেন্সটা, সেখানে যতটুকু ক্রিকেটীয় বিষয় ছিল তার অনেক বেশি ক্রিকেটের বাইরের বিষয় ছিল, যেটা আমরা সবসময় বলি বাংলাদেশের ক্রিকেটে মাঠের ক্রিকেট ছাপিয়ে সবসময় আলোচনায় চলে আসে মাঠের বাইরের ক্রিকেট। লিটনের প্রেস কনফারেন্সটা যদি আপনি খেয়াল করে থাকেন, আপনি দেখবেন যে সেখানে ক্ষোভ ছিল, হতাশা ছিল, তাচ্ছিল্য ছিল। তাচ্ছিল্য কার দিকে? আপনার দিকে, আমার দিকে, দর্শক দিকে না, ক্রিকেট বোর্ডের দিকে। এই যে লিটন বললেন যে খেলোয়াড়রা বিন্দাস থাকবো, এটা কি আপনার মনে হয় খুব স্বাভাবিক কথা একজন ক্যাপ্টেনের? কন্ট্রাক্টেড প্লেয়ার হিসেবে বোর্ডকে সরাসরি উদ্দেশ্য করে লিটন কেন কোনো ক্রিকেটারই কিছু বলবেন না, বলতে পারেন না। এখন হয়তো বলবেন না, 2 বছর পরে গিয়ে বলবেন। প্লেয়াররা যখন ক্যারিয়ারের শেষ দিকে চলে যায় তখন অনেক কথা বলে। এটা হচ্ছে একটা সাইন যে লিটন তো আস্তে আস্তে তার ক্যারিয়ারের শেষ দিকে যাচ্ছেন। শেষ 2 বছরে হয়তো অনেক গরম কথা বলবেন, যেগুলো আমরা জানি না ড্রেসিং রুমে কি হয়েছে। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে এই যে লিটন বললেন যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে, আপনি কি জানেন? অর্থাৎ লিটন প্রশ্নের উত্তরে উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করছেন। তিনি অনিশ্চিত, পুরো দল অনিশ্চিত। লিটনের মধ্যে এই যে হতাশার কথা বলা হচ্ছে, আমি একটু এক্সটেন্ডেড ভার্সনে বলবো, লিটনের মধ্যে শুধু হতাশা না, লিটনের ভিতরে ক্ষোভেরও জন্ম হয়েছে। বাংলাদেশের যে ক্রিকেটাররা আছেন ন্যাশনাল টিমে, তাদের মধ্যে বিশ্বকাপ ইস্যু নিয়ে হতাশা না, ক্ষোভের জন্ম হচ্ছে। এবং এই যে লিটনের যে রিয়াকশন বা লিটনের যে প্রেস কনফারেন্সে কথাগুলো তিনি বলে গেলেন, এই কথাগুলো শুধু লিটনের কথা না, আমি বোধ করি এই কথাগুলো পুরো দলের একটা সামগ্রিক চিত্র লিটনের কথায় ফুটে উঠেছে। লিটনকে প্রশ্ন করা হয়েছিল যে এত কিছু যে হচ্ছে, খেলা না খেলা নিয়ে সিদ্ধান্তের কথা, তার সাথে বোর্ডের কারো কোনো যোগাযোগ হয়েছে কিনা। তিনি বলেছেন না, কেউ করেনি। স্বাভাবিক করলেও আমি এখানেই আসতাম। স্বাভাবিক, এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা ক্রিকেটারদের সম্মানের কথা বলি, ক্রিকেটের সম্মানের কথা বলি, ক্রিকেট জেন্টলম্যানস গেম, মুখ ভর্তি বড় বড় বুলি আমরা আউড়ে যাই। ক্রিকেট বোর্ডে এখন যারা আছেন, এরা যখন ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন, তৎকালীন ক্রিকেট বোর্ডের সমালোচনায় পঞ্চমুখ ছিলেন, তার অনেক সমালোচনায় খুবই যৌক্তিক ছিল, তারা ক্রিকেটারদের সম্মান নিয়ে কথা বলতেন। আনফর্চুনেটলি তারা যখন ক্রিকেট বোর্ডে দায়িত্বে, তখন বাংলাদেশের ক্রিকেটাররা দেদারসে সমালোচিত হচ্ছে, দেদারসে অসম্মানিত হচ্ছে। একজন বিসিবি পরিচালক ক্রিকেটারদের যা খুশি তাই বলে পার পেয়ে যাচ্ছেন। তিনি শোকজের জবাবটা পর্যন্ত সময় মতো দেওয়ার প্রয়োজন মনে করছে না। দিস ইজ হিজ অডাসিটি। তিনি বলছেন তিনি জনপ্রিয় হয়ে গেছেন, এগুলো হচ্ছে ফাইজলামি। একইভাবে আপনি আপনার টি-20 ক্যাপ্টেনকে বিশ্বকাপে যাওয়া না যাওয়ার ইস্যুতে তার সঙ্গে কোনো রকম আলোচনা করবেন না, এটা সম্পূর্ণ রকম আনপ্রফেশনাল একটা কাজ। লিটন কি ডিসিশন দেবে বিশ্বকাপে যাওয়ার? না। লিটন কি বলবে বিশ্বকাপে আমরা ওই গ্রুপে খেলতে চাই না? এটা হচ্ছে সাধারণ একটা ভদ্রতা, সাধারণ একটা কার্টিসি। আপনি আপনার টি-20 ক্যাপ্টেনকে বা যে ফরম্যাট খেলতে যাবেন সেই ফরম্যাটের ক্যাপ্টেনকে দল নিয়ে যেমন তার সঙ্গে আলোচনা করেন, প্রিপারেশন নিয়ে যেমন তার সঙ্গে আলোচনা করেন, একইভাবে এরকম একটা জটিল এবং ক্রিটিক্যাল পরিস্থিতিতে বিশ্বকাপটা নিয়ে ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করাই হতো একটা সুন্দর প্র্যাকটিস, যেটা আমিনুল ইসলাম ক্রিকেটের মানে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড চূড়ান্ত অসুন্দরভাবে সবকিছু সবার সামনে নিয়ে এসেছে। এবং একটা সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে কি না, দিনের পর দিন যে আমরা প্রায়ই বলতাম যে ক্রিকেটাররা মাঠে খারাপ আচরণ করে, ক্রিকেটাররা দর্শকদের সঙ্গে খারাপ আচরণ করে, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করে। এগুলো হচ্ছে লম্বা সময় জমে থাকা ক্ষোভের একটা প্রকাশ। ক্রিকেটাররা যা করে সবই ঠিক, আমি সেটা ডিফেন্ড করছি না। ক্রিকেটাররা অনেক সময় অনেক ভুল করে। এই দেশে ক্রিকেটাররা দর্শকদের মারতে গেছে, দর্শকদের মারছে, দর্শকদের দিকে বাজে অঙ্গভঙ্গি করছে, সেগুলো শাস্তিও তারা পাইছে। আপনি আমার দেখান তো ক্রিকেটারদের বেফাস মন্তব্য করে, ক্রিকেটারদের সম্পর্কে যা তা কথা বলে বিসিবির কোনো ডিরেক্টর কোনো দিন
শাস্তির মুখে পড়ছে, আমি এই মুহূর্তে বসে ঠিক মনে করতে পারছি না, হয়তো পড়ে থাকতে পারে, আমি মনে করতে পারছি না। তো জিনিসটা হচ্ছে কি যে আপনি সম্মানের কথা বলছেন ক্রিকেটারদের, আপনি নিজেই তো আপনার দেশের ক্রিকেটারদের সম্মান করেন না। মানুষ কি করবে, দর্শক কি করবে? দর্শক তো ওটা গালেই দেবে। দর্শক যদি দেখতো আপনি ক্রিকেটারদের পাশে বিং দ্য প্যারেন্ট বডি স্ট্রংলি দাঁড়িয়েছেন, দর্শক বুঝতো যে না, আমরা যত যাই বলি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সাথে আছে। সো ক্রিকেটারদের এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের প্রকাশগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে দেখতে পাই। নিশ্চয়ই। আমরা এখন আসলে যেটা শুরুই করেছিলাম, আমরা কেউই আসলে শিওর না যে একটা ডেডলাইনের কথা আমরা ক্রিক ইনফো মারফত শুনেছিলাম, আজকে সেই 21 তারিখ। আপনার মনে হয় যে আজকে কিছু একটা ডিসিশন আসতে পারে যে কোনো পক্ষ থেকে? আসতেই পারে, কারণ 21 তারিখের কথা আপনি যেমন শুনেছেন আমিও শুনেছি, আপনি যেমন পড়েছেন আমিও পড়েছি। এখন কথা হচ্ছে যে এই শোনা পড়া এগুলোর উপরে কি আসলে আর ভরসা করার সুযোগ আছে? আমার সেটা মনে হয় না। একটা ব্যাপার আমাদের মেনে নেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে যে ডিসিশন যা হবার বোথ এন্ড থেকেই ডিসিশনটা বোধহয় হয়ে গেছে যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, আইসিসি বাংলাদেশের ভেন্যু চেঞ্জ করে দেবে না। সো এখন একটাই সলিউশন, ইদার বাংলাদেশে যাবে অথবা বিশ্বকাপ খেলবে না। সো এটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার না মানে, এটা সম্পূর্ণ বাংলাদেশের চয়েস। আপনি আমি পছন্দ করতে পারি, না করতে পারি, এটা আমাদের বিষয়। আমরা যদি ধরে রাখি বাংলাদেশ তো তাদের ডিসিশন জানিয়ে দিয়েছে, এখন তো আইসিসির জানানোর কথা, যে তাহলে আইসিসি জানিয়ে দিবে। মানে আপনার কি মনে হচ্ছে যে আসলে কারা ডিসিশনটা জানাবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডিসিশন জানানোর দায়িত্ব অবশ্যই আইসিসির। বাংলাদেশ তো বারবারই বলে এসেছে, বাংলাদেশের অবস্থান কিন্তু স্পষ্ট। সেই স্পষ্ট অবস্থান নিয়ে আপনার পছন্দ হোক না হোক সেটা আপনি আপনার মতো করে চিন্তা করবেন, কিন্তু বাংলাদেশ জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের সিদ্ধান্তের মধ্যে কোনো মাঝামাঝি ব্যবস্থা নাই। আইসিসি বাংলাদেশে কনভিন্স করার চেষ্টা করেছে, পারেনি। এর আগে আপনার সাথে আমি বলে গিয়েছিলাম যে এখানে তারা কোনো ডিসিশন দেবে না, আইসিসিতে যাবে, তাদের সঙ্গে কথা বলবে, তারপর ডিসিশন দেবে। সো সেই ডিসিশন এখন আসতে যে কদিন লাগে, বাট ওই যে ক্রিকেটের আগে সফট সিগন্যাল ছিল না, ওই সফট সিগন্যালের মতো তারা জানিয়ে গিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়ে খেলতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে না বা যাওয়ার সম্ভাবনা দিনকে দিন কমছে, এটার আউটকামগুলো কি হতে পারে? আই বিলিভ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্ভাব্য যে সমস্ত চ্যালেঞ্জেস সামনে আসবে বা সম্ভাব্য যে পরিস্থিতিগুলো তৈরি হবে, এটা শুধুমাত্র আইসিসি কেন্দ্রিক না, সব কিছু মিলেই। সো সেগুলো ট্যাক্টফুলি এবং প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবে, আই হোপ সো। সেটা তো করতে আসলে হবে, না হলে তো যে অন্ধকারের দিকে আমরা যাচ্ছি সেটা আরও বেশি অন্ধকার হয়ে যাবে। আমরা একটু ম্যাচে ঢুকে যেতে চাই। বিপিএল আজকে লাস্ট ম্যাচ, মানে একটা ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি চট্টগ্রাম, খুবই আনএক্সপেক্টেড, যদিও বলা ঠিক না, তারপরেও যেহেতু যে টিমটার আসলে মালিকানা নিয়েছিল সমস্যা, বিসিবিকে নিতে হলো, টেক ওভার করতে হলো। তারপর যদি দেখি যে তাদের জার্সিতে কোনো স্পন্সরের নাম নেই, মানে এমন একটা অবস্থায়, এমন একটা মানসিকতায় তাদেরকে খেলতে হচ্ছে, তারাই সবার আগে ফাইনালে চলে গিয়েছে এবং কাদেরকে হারিয়েছে? রাজশাহীকে হারিয়েছে। রাজশাহীকে আমরা বলছিলাম যে সব থেকে ফর্মিডেবল একটা টিম এই আসরের, তাদেরকে হারিয়েছে। সব মিলে যে দুই ম্যাচে আপনার যে ম্যাচ নিয়ে আসলে কথা বলতে প্রেফার করেন সেটাই বলতে পারেন। তবে প্রশ্নটা বলতে চাই যে দু দলের ক্যাপ্টেন শান্ত এবং লিটন দুজনেই জানিয়েছে উইকেট ভালো ছিল না। আপনারও তাই মনে হয় কিনা? আমারও সেটাই মনে হয়। ভালো ছিল না এই কথাটা আমি বলবো না, তারা যেভাবে ভালো না, তারাও বোধহয় ভালো না বলেননি, কিন্তু আর একটু বেটার ব্যাটিং সারফেস বলেছে টি-20 এর জন্য ঠিক না, আইডিয়াল না। এটা আমি মানি, কিন্তু জিনিসটা হচ্ছে যে মিরপুরের চরিত্র তো, বা মিরপুরের তো আসলে চরিত্র না, উইকেটের চরিত্রটা তো আমরা লম্বা সময় ধরে দেখে আসছি। সেটারই ধরেন যে একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখলাম, যে অনেক কথা বলা হয় যে অমুক আসবে তমুক আসবে, আসলে যারাই আসে যারাই কাজ করে খুব বেশি কিছু হয় না, উইকেটের চরিত্র বদলায় না। আর আপনি বিশ্বকাপ খেলেন বা না খেলেন, এই টাইপের উইকেটে খেলে আপনি কোনোদিনই ভালো করবেন না, কেননা পৃথিবীর কোথাও মিরপুর টাইপের উইকেটে টি-20 ক্রিকেটটা খেলা হয় না। এটা গত 10 বছর ধরে বলে যাওয়া হচ্ছে। সাকিব আল হাসানের মতো ক্রিকেটার বলে গেছেন এই ধরনের উইকেটে কোনো ক্রিকেটার 10 ম্যাচ খেলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই উইকেট সম্পর্কে তামিম বলেছেন এটা কোনো আইডিয়াল উইকেটই না। লিটন বলেছেন তিনি প্র্যাকটিসই করেন না এখানে। তামিমের জরিমানা হয়েছে সেগুলো, মানে অনেক ঘটনা আছে, আমি ওইদিকে না যাচ্ছি। জিনিসটা হচ্ছে যে ম্যাচে যদি আপনি ঢোকেন তাহলে উইকেট অবশ্যই বড় একটা এলিমেন্ট। ক্যাপ্টেনরা যখন সমালোচনা করছে বিসিবির, মানে আমি জেনে গেছি যে এই বিষয়গুলো না বলতে বলতে এমন অবস্থা যে ক্রিকেট বোর্ডকে প্লেয়াররা আর কোনো কিছু বলবে, ক্রিকেটাররা আসলে আস্থাটা পায় না। আমি যতটুকু জানি, আমার সঙ্গে ক্রিকেটারদের যতটুকু কথা হয়, অনেকের সঙ্গেই তো কথা হয়, তারা আসলে ক্রিকেট বোর্ডের উপর ওই আস্থাটা রাখে না। স্পেশালি রিসেন্ট ফিউ ইয়ার্স
এই আস্থাটা দিনকে দিন আরো কমেছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন কারণে। সো উইকেট ভালো হবে, উইকেট ঠিক হবে, আমরা প্রপার T20 উইকেট পাবো, এগুলো এখন আর ক্রিকেটার আসলে, ওই যে লিটনের কথা বলতে, আমি প্র্যাকটিসই করি না, তারা ছেড়ে দিয়েছে। লিটনের প্রেস কনফারেন্স থেকে আপনি অনেক কিছুর উত্তর পাবেন, যে তাদের যে হতাশা এটা কি কেবল বিশ্বকাপ কেন্দ্রিক না, অনেক কিছু মিলেই হতাশা। এনিওয়েজ, বিপিএল আমার মনে হয় যে মাঠের ক্রিকেটটা কোনা ভালো হয়েছে। অনেক বড় নামী বিদেশি প্লেয়ার হয়তো আমরা পাইনি, আমরা হয়তো অনেক বেশি হাইপ পাইনি, কিন্তু মাঠের ক্রিকেটটা যদি বলেন দ্যাট ওয়াজ গুড। স্পেশালি লাস্ট ডেতে এলিমিনেটর কোয়ালিফায়ার, ফার্স্ট কোয়ালিফায়ার যে ম্যাচগুলো হলো, দুটো ম্যাচে দুর্দান্ত ম্যাচ হয়েছে, নেইল বাইটিং ফিনিশ হয়েছে, দুটো ম্যাচেই আপনার এমন সিনারিও তৈরি হয়েছে, দর্শক তার সিটের এইজের মধ্যে ছিল। যে একটা আপনি দেখেন যে এই যে আমি আলোচনা করছি, আমাদের আলোচনার প্রথম বিষয়টাই উচিত ছিল হয়তো ক্রিস ওকসের ছক্কা, অথবা শেখ মাহিদির দুর্দান্ত ক্যাপ্টেন্সি এবং অলরাউন্ড পারফরমেন্স। অথচ আমরা কি আলোচনা করলাম? ক্রিকেটের বাইরের ইস্যু, ক্রিকেটটা আমরা সবার শেষে এসে আলোচনা করছি। সো এটাই বাংলাদেশ ক্রিকেট, এখানে ভালো জিনিসগুলো বা ক্রিকেটীয় বিষয়গুলো সবসময় একটু পেছনেই পড়ে থাকে। এর সঙ্গে ছোট করে অ্যাড করে দেই, এই আর দুটো ম্যাচ তো বাকি আছে যখন আপনার সঙ্গে আলোচনাটা আমি করছি, এই 2 ম্যাচের আগে পরেই আপনি দেখবেন যে আবারও বিপিএল এর পেমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমি জেনে বলছি এটা, আমি নিজেও এটা নিয়ে আলোচনা করবো, বাট একটু জাস্ট 71 টিভিতে আমি হিন্টসটা দিয়ে রাখি। প্লেয়ারদের চেক দেওয়া হয়েছে, পার্টিকুলার দুটো ফ্র্যাঞ্চাইজি চেক দেওয়ার পর, এটা 20 তারিখের কথা বলছি আমি, 20 তারিখের পোস্ট ডেটের চেক দেওয়া, বলা হয়েছে যে চেকগুলো জমা দিয়েন। প্লেয়াররা ব্যাংকে গিয়েছেন, চেক জমা দিতে গিয়েছেন, তাদের ফোন করে বলা হয়েছে চেক জমা দিও না, অ্যাকাউন্টে টাকা নেই, ঠিক আছে তোমার কিছু টাকা আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ধরেন 15 লাখ টাকার চেক, ওই প্লেয়ারের পরবর্তীতে তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠানো হয়েছে। এক প্লেয়ার এরকমও বলছে যে ভাই আমি ব্যাংকে যাব, চেক জমা দিব, চেক বাউন্স হবে। এটা আমি বলতেছি 20 তারিখের কথা, যদি এলিমিনেটর এবং আপনার কোয়ালিফায়ার ম্যাচ হয়। জি, যে প্রয়োজনে আজকে ম্যাচ ডেতে আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, আজকে প্রয়োজনে ম্যাচ ডেতে আমি বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে গিয়ে এটা নিয়ে চিল্লাচিল্লি করবো, আমি চেক জমা দিয়ে চেক বাউন্স করাবো। এটা কি ফাইজলামি পাইছে তারা? প্লেয়ার্স আর ফিউরিয়াস। আমি আবারও বলতেছি যে প্লেয়ারদের নানান রকম অসন্তুষ্টি না, আপনি যদি মনে করেন যে এটা পার্টিকুলার শুধুমাত্র বিশ্বকাপ খেলতে না যাওয়ার কারণে, ইউ আর মেকিং এ সিরিয়াস মিস্টেক। দেয়ার সো মেনি থিংস ইন বিটুইন। আপনার কন্ট্রাক্ট 50 লাখ টাকা, আপনি পাইছেন এখনো পর্যন্ত, আপনার 75% পাইলেও আপনার কত টাকা পাওয়ার কথা? আপনি পাইছেন হয়তো 8-10 লাখ টাকা। আপনি ফ্র্যাঞ্চাইজি যারা টাকা দেওয়ার কথা তাদের ফোন দিলে তারা ফোন ধরেন না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এই যে বিসিবি বলে বেড়াচ্ছে এভরিথিং ইজ কাভার্ড, 4টা ফ্র্যাঞ্চাইজির সবকিছু টাকা পয়সা কাভার্ড। বিসিবির আমি কাগজ দেখাইতে বলবো, কাগজ দেখান আমাদের, গণমাধ্যমকে প্রকাশ করে দেন যে ফ্র্যাঞ্চাইজিগুলো আপনাদের ব্যাংক গ্যারান্টি দিছে। দেয়ার ইজ সিরিয়াস ডিসপিউট। আমি যতটুকু জানি ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি 10 কোটি টাকার যে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা সেটা দেয় নাই। এবং এটার রিয়াকশনগুলো আগামী 3, 4, 5, 7 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, যখন প্লেয়াররা টাকা পাবে না। আমি বলে রাখলাম, এগুলো আসলে মনে হয় যেন পুনর্মঞ্চায়ন বলি না, প্রত্যেকটা আসরে এটা হতেই যেন হবে। একটা সময় আছে, তাহলে ছোট করে বলি, প্রত্যেকটা আসরে যখনই যেই দায়িত্বে থাকেন, তারা বিপিএলটা শুধুমাত্র ক্রিকেটের জন্য করান এটা আমার কখনো মনে হয় নাই। এদের নানান রকম অসৎ উদ্দেশ্য আছে, নানান রকম। এটা দেশের মানুষ কিভাবে নেবে আমি জানি না, ক্রিকেট ভক্তরা কিভাবে নেবে জানি না, বিসিবির লোকজন কিভাবে নেবে জানি না, কিন্তু এই অসৎ উদ্দেশ্যের সঙ্গে শুধুমাত্র ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট মানুষই যে আছেন ব্যাপারটা কিন্তু এরকম না। এর বাইরেরও প্রচুর একটা সংগঠিত বর্গ এর সঙ্গে সম্পৃক্ত, যে কারণে আপনি দেখবেন এই যে ফার্স্ট ডিভিশন হচ্ছে না, সেকেন্ড ডিভিশন হবে কবে, প্রিমিয়ার লিগ কবে, কার কোনো আগ্রহ নেই। বিপিএল করার জন্য সবাই উদগ্র আগ্রহ নিয়ে অপেক্ষা করে। প্রয়োজনে ল্যাং ল্যাং করে এরা ছোটে, দৌড়ে বেড়ায়। কেন? লক লক করে এদের জিভ দিয়ে মূল পড়ে। কেন? বিপিএল কি মধু আছে এই বিপিএল এর মধ্যে, বিপিএল করতেই হবে। এই বিপিএল দিয়ে মাঠের ক্রিকেটটা আমি আবারও বলছি ভালো হয়েছে, কিন্তু যে অনিয়মের কথা আমরা শুনছি, যে সাংগঠনিক অনিয়মের কথা আমরা শুনছি, যে ফিনান্সিয়াল অনিয়মের কথা আমরা শুনছি, ফ্র্যাঞ্চাইজি দেওয়ার ক্ষেত্রে যে ধরনের নিয়মের ব্যত্যয় করা হয়েছে বলে আমরা শুনছি, এগুলো আস্তে আস্তে সামনে আসবে। এগুলো যখন সামনে আসবে আপনি দেখবেন কি ভয়াবহ চিত্র ছিল এই বিপিএল যখন ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া হয়। নিশ্চয়ই, মানে এই বোর্ডের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল যে এবারের বিপিএলটা করা। এবং আমরা অনেকবার বলেছি যে যদি এইরকম ভাবে করতে হয়, এক সিজন না করলেই বা সবাই বলেছে এটা, সবাই এরকম মতামত দিয়েছে, কিন্তু তারপরে আমরা দেখেছি যে যেটা আসলে প্রচুর পিঁপড়া ওইখানে আছে। রাইট, প্রত্যেককে আসলে যে বিপিএল নামে লাভের গুড়টার মানে ভাগ
সব রকম পিঁপড়াই নিতে চায়, কেউ একটু বড় পিঁপড়া, কেউ একটু ছোট পিঁপড়া। সেজন্য হয়তো যে ভয়াবহ একটা ইঙ্গিত দিলেন, সেটাও যদি নিয়ে আসলে আলোচনা করতে হয় বা মানে এইসব নিয়ে আসলে বলার কোনো কিছুই থাকে না। দেব চৌধুরী, অসংখ্য ধন্যবাদ, Welcome. অনেকক্ষণ যুক্ত ছিলেন।